হ্যালো, ওয়েলকাম টু সহজই স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ম্যাথ ক্লাস করব। ম্যাথ ক্লাস হচ্ছে আমাদের আজকে 7, অর্থাৎ আজকে আমাদের 7 নম্বর ক্লাস। এর আগে 6টা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্ট থেকে সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে আসো। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা বেসিক্যালি পঞ্চায়েতের উপরে ফোকাস করে ক্লাসগুলো করছি। তো সবার প্রথম যে অঙ্কটা আছে দেখো, পুরো ক্লাসটা কন্টিনিউ করতে থাকবে। বেটার প্রবলেম কিন্তু তোমাদেরকে নিয়ে এসে সামনে, এবং বেটার ট্রিক্স কিন্তু আমি দেবো তোমাদেরকে। ওকে, যারা প্রতিনিয়ত ক্লাস করো তারা অবশ্যই জানো কেমন ক্লাস করি। তো দেখ এখন এখানে কি বলছে, দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের, সেটা কি বলছে। একজন কনস্টেবল চোরের পিছনে 114 মিটার। তাহলে মনে করো একজন চোর আছে আর একজন কনস্টেবল আছে, এখানে এদের পিছনে যে গ্যাপটা, যে দূরত্বটা, দেখো অঙ্কটা না বুঝতে হবে। হ্যাঁ, মানে যে শর্ট ট্রিক্স তো অবশ্যই দেবো, কিন্তু জাস্ট ধারণাটা ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলেই হবে। এবার বলছে 114 মিটার। আমি ধরে ধরে ক্লাস করাই, ঠিক আছে? প্রত্যেকটা স্লাইডে আমি সময় দিয়ে ক্লাস করাই, ওই জন্য পুরোটা দেখবে, তাহলে ভালো লাগবে। এরপরে হচ্ছে কনস্টেবল কি বলছে, 1 মিনিটে, এই জায়গায় খেয়াল করো, 1 মিনিটে 21 মিটার। তাহলে কনস্টেবলের যে গতিবেগটা সেটা কত, 21 মিটার পার মিনিট, 21 মিটার পার মিনিট। এটা হচ্ছে কনস্টেবলের গতিবেগ। চোর কিরকম ভাবে দৌড়াচ্ছে সেটা হচ্ছে 15। এবারে দেখো কোন সময়ে আমাদের এই কনস্টেবলটা চোরকে ধরবে, এটা আমাদের কিন্তু বার করতে বলছে। কিভাবে করব, সবার প্রথমে দেখো একদম তোমাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে বলবো, অবশ্যই বলবো, শর্ট ট্রিক্সের মাধ্যমেই বলবো। দেখো যা এখানে এই যে 15 আর 21, এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত? যদি আমরা এদের থেকে বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 6। তাহলে এই 6 কিমি বেগে কিন্তু কনস্টেবলটা বেশি জোরে দৌড়াচ্ছে, ঠিক আছে? তাহলে এদের আপেক্ষিক যে গতিবেগটা হচ্ছে সেটা হচ্ছে 6 কিমি। এখন এই রাস্তাটা কভার করতে হবে 114 মিটার। এই রাস্তা কভার কখন করবে? এটা মিটার আছে, তাহলে এটা কত গতিবেগ আছে? তাহলে আমরা কি বলেছিলাম, এই 114কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসবে 90। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কিন্তু রাইট অ্যান্সার। ওকে, যদি ট্রিক্সটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। জাস্ট এদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কতটা দূরত্ব যেতে হবে সেটাকে যদি আমরা আপেক্ষিক গতিবেগটা দিয়ে ভাগ করতে পারি, অঙ্ক শেষ হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। প্রত্যেকটা স্লাইডে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আসে। তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করো, দেখবে অনেক কিছু শিখতে পারবে। একজন অসাধু ডিলার তার কেনা দামে বিক্রি করার দাবি করে, মানে কোনো কিছু সে কিনেছে, সেটা তার কেনা দামেই সে বিক্রি করবে, এই দাবি সে করে। কিন্তু কিন্তু 1 কেজির জন্য সে কি 900 গ্রামের মিথ্যা ওজন ব্যবহার করছে। 1 কেজি যে ওজন আছে তার জন্য কি করছে, সে 900 গ্রামের একটা মিথ্যা ওজন সে ব্যবহার করছে। তাহলে তার লাভের শতকরা হার বা লাভ শতকরা কত, সেটা আমাদের কিন্তু বার করতে বলছে। দেখো অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাতে থাকো, ঠিক আছে? কিভাবে করবে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি যে 1 কেজি মানে তো 1000 গ্রাম, ঠিক আছে? এই 1000 গ্রামের যে দ্রব্যটা ছিল তার দাম মনে করছি 1000 টাকা, এত রুপিস। তাহলে 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয়, এবার আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সে কিন্তু 1000 গ্রাম দিচ্ছে না, সে দিচ্ছে কত, 900 গ্রাম দিচ্ছে। তাহলে সে এই জায়গাটাই অ্যাকচুয়ালি লাভটা করছে। খেয়াল রাখো লাভ কত করছে, 1000 থেকে 900 বাদ দিলে কত হবে, 100। তাহলে এতটা লাভ করছে। মনে রাখবে এইটা কিন্তু সে ক্রয় মূল্য হিসেবে ধরে নেবে, ঠিক আছে? কারণ 1000টা যেটা হচ্ছে সেটা কিন্তু মানে বিক্রয় মূল্য না হলে লাভ হবে না, এটা ক্রয় মূল্য। তাহলে 900 টাকা যদি ক্রয় মূল্য হতো, তাহলে 900 টাকায় সে লাভ করছে 100 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 ডিভাইডেড বাই 900, আর 100 টাকায় কত, এখানে পার্সেন্টেজ দিয়ে দাও, 100, এখানে 900 ইন্টু 100 কাটো, তাহলে উপরে হচ্ছে 100 আর নিচে হচ্ছে 9।
কাটাকুটি করলে, আমি ধরে ধরে করছি যাতে তোমাদের সবার ক্লিয়ার হয়। কি করবে? কুইক মেথড, একদম সরাসরি, যেহেতু 1 কেজির জায়গায় 900 গ্রাম দিচ্ছে, তাহলে কতটা লাভ করছে? 100 টাকা বা 100 গ্রাম, যেহেতু আমি ধরে নিয়েছি 1 কেজির দাম 100 টাকা, 1000 টাকা, সেইভাবে বলতে পারি। তাহলে 100 টাকা লাভ করছে, মনে করছি 900 গ্রামে তাহলে কত টাকা লাভ করবে? এটাকে 900 দিয়ে ভাগ করে দাও, কাটলে ইন্টু পার্সেন্টেজ বার করতে গেলে 100, তাহলে 100কে 9 দিয়ে ভাগ করলে 11/1/9, এত পার্সেন্টেজ কিন্তু সে লাভ করবে। অর্থাৎ অপশান কিন্তু বিতে রাইট আনসার পেয়ে যাব। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, কিন্তু পরীক্ষার জন্য সত্যি বলতে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা প্রত্যেকটা স্লাইড দেখতে থাকো, প্রচুর গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এই ক্লাসের মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, এর সঙ্গে তোমাদের আরও একটা কথা বলি, আমাদের শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করার জন্য এবং ধরে ধরে অঙ্ক করার জন্য তোমরা চাইলে আমাদের সঙ্গে অনলাইনে পেইড ব্যাচে যুক্ত হতে পারো। একদম বেসিক থেকে শুরু করব, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লাস হবে, ঠিক আছে? একদম জিরো লেভেল থেকে যারা মনে করছো যে আমরা একদমই কিছু জানি না, তাদের জন্য এই ক্লাসটা সত্যি বলতে খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে? আমাদের ক্লাস চলছে, তোমরা চাইলে এখানে এই অ্যামাউন্টটা পে করে জয়েন করতে পারো। কীভাবে কী করবে দরকার হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, এই নাম্বারে ডিটেলস তোমাকে বলে দেবো, এটা হোয়াটসঅ্যাপে বা এমনি ফোনও করতে পারো। 3 মাসের জন্য মনে রাখবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অ্যারথমেটিক অর্থাৎ পাটিগণিতের যে পোর্শনটা পরীক্ষায় আসার জন্য যে সমস্ত অঙ্কগুলো লাগে সেই সমস্ত অঙ্কগুলো একদম বেটার ওয়েতে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব, কথা দিলাম। ওকে, একদম গুলে খাইয়ে দেবো। চলো পরের কোশ্চেন। একটি টেবিল বিক্রি করে 400 টাকার পরিবর্তে 300 টাকা যদি বিক্রি করা হয়, তাহলে ক্ষতির যে শতাংশ সেটা হচ্ছে 5% বৃদ্ধি পায়, মানে ক্ষতিটা বাড়ে। তাহলে টেবিলের যে ক্রয় মূল্য সেটা কত? এই ধরনের অঙ্ক বন্ধুরা জাস্ট মানে একদম নিমেষে উত্তর করা যাবে, জাস্ট টেকনিকটা যদি জানা থাকে, ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট টেকনিকটা শিখিয়ে দেবো, তোমরা সেই টেকনিক অবলম্বন করে একদম দ্রুত অঙ্ক করতে পারবে। তোমরা কমেন্ট বক্সে আনসারটা জানাতে থাকো, এখানে অপশান এ, অপশান বি, সি, ডি এইভাবে অপশান বলতে থাকো। দেখো করতে হবে কিভাবে, দেখো একটা টেবিল 400 টাকার বিক্রি করার পরিবর্তে করেছে 350 টাকায়, তাহলে ক্ষতি কি হয়েছে? আগে যেটা ক্ষতি হতো তার থেকে এখন 5% কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কত টাকা পার্থক্যের জন্য এই 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 ঘটনাটা ঘটেছে? তাহলে 50 টাকা পার্থক্যের জন্যই তো এই ঘটনাটা ঘটেছে। তাহলে 5% ইজ ইকুয়ালস টুই তো 50 টাকা। খুব ভালোভাবে বোঝো, তাহলে 1% মানে কত হবে? 1% মানে 10 টাকা হবে। এবার আমাদের কি বলেছে? টেবিলটার ক্রয় মূল্য, তাহলে নিশ্চয়ই টেবিলের ক্রয় মূল্য কত? 100%, তাহলে এখানে 100% করে দাও, তাহলে 100% মানে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 টাকা হয়ে যায় আমাদের এখানে রাইট অ্যান্সার। অর্থাৎ সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পাবো। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এইভাবে খুব ইজিলি সমাধান করতে পারছি, ঠিক আছে? জাস্ট পার্থক্যটা একবার খুঁজে নেবে, সেটা কার জন্য হচ্ছে? 5%-এর জন্য হচ্ছে, এতর জন্য 5 টাকা 50 টাকা। তাহলে এখানে আমরা যদি 20 দিয়ে গুণ করি, তাহলে এটা 20 দিয়ে গুণ করলেও কিন্তু 100% হয়ে যায়, তাহলে সেটাই কিন্তু আমাদের ক্রয় মূল্য হয়। আর এখানে 20 দিয়ে গুণ করলে কিন্তু 1000 হয়ে যায়। এই অঙ্কগুলো কিন্তু একদম মুখে মুখে হয়ে যায়, ঠিক আছে? তোমরা মুখে মুখে অঙ্ক করতে পারবে, চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে চ্যানেলে ক্লাস করাই, অথবা পেইড ব্যাচে যুক্ত হলে সেখানে ধরে ধরে ভালোভাবে একদম স্পেশালি, অবশ্যই পেইড ব্যাচ মানে একটু স্পেশাল তো থাকবেই, ঠিক আছে? সেখানে স্পেশালিভাবেই কিন্তু ক্লাসটা করা হচ্ছে। তো যাই হোক, এর পরে কোশ্চেন দেখব। পরের কোশ্চেন দেখো, দুটি ট্রেন প্রতিটি 100 মিটার লম্বা, প্রতিটির দৈর্ঘ্য কতটা? 100 মিটার, বিপরীত দিকে চলে। অর্থাৎ একটি ট্রেন এদিকে যদি চলে, একটি ট্রেনের যদি এদিকে ডিরেকশান হয়, তাহলে অন্য ট্রেনটি এদিকে ডিরেকশান হবে, ঠিক আছে? তাহলে এটা বিপরীত দিক থেকে যদি আসে, এবার দুজনেরই কিন্তু দৈর্ঘ্যটা সেম 100 মিটার করে, হ্যাঁ, এটাও 100 মিটার, এটাও 100 মিটার। এবারে এই দুটো ট্রেন পাশাপাশি যখন মানে বিপরীত দিকে যখন চলে, তখন এটা 8 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে ফেলবে। অর্থাৎ এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে, তার জন্য সময় লাগবে 8 সেকেন্ড, অর্থাৎ টিটা হচ্ছে 8 সেকেন্ড, ঠিক আছে? মানে ট্রেনটা এখান দিয়ে বেরিয়ে গেল, পুরো কমপ্লিট করলো। তাহলে কতটা দৈর্ঘ্য কভার করলো, এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়। ট্রেনের দুজনার যে দৈর্ঘ্য আছে, এই দুজনার দৈর্ঘ্যই কিন্তু কভার করতে হবে। সুতরাং 100 200 মিটার কিন্তু ডিস্টেন্স কভার করতে হবে, সেটাকে আমরা এস দিয়েও লিখতে পারি, ঠিক আছে? 200 মিটার। এইবারে আমরা সময় লেগেছে 8 সেকেন্ড। এবার আমাদেরকে বলছে একটি ট্রেন
একটি ট্রেনের চেয়ে অন্যটি দ্বিগুণ গতিতে চলে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবে, একটা ট্রেনের যে গতিবেগ আছে সেটা তার অন্য ট্রেনটি হচ্ছে দ্বিগুণ গতিতে চলে। তাহলে আমরা মনে করছি যে এই ট্রেনটা এক্স গতিবেগে চলেছিল, তাহলে এটা হবে 2x গতিবেগে। তাহলে টোটাল যে এদের আপেক্ষিক যে গতিবেগ সেটা কিন্তু দেখো বিপরীত দিকে থাকার জন্য কিন্তু এটা যোগ হয়ে যায়, অর্থাৎ হচ্ছে 2x প্লাস এক্স অর্থাৎ 3x কিন্তু আমাদের হয়ে যাবে। এই 3x হচ্ছে টোটাল এর যে গতিবেগ সেটা, কারণ একে অপরে যদি বিপরীত দিকে যদি যায় তাহলে কিন্তু ট্রেনটার গতিবেগ আপেক্ষিক গতিবেগ যোগ হয়, আর যখন একই দিকে থাকে তখন কিন্তু বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3x। আমরা এবার আমি আগের দিন তোমাদের একটা সূত্র বলেছিলাম যে S=VT, এই সূত্র দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে। ভির মান কত, এই যে 3x, তাহলে এস এর মান কত 200 মিটার, ঠিক আছে, এস এর মান 200, ভি মানে কত, ভি মানে হচ্ছে আমাদের 3x, আর টি মানে কত, টি মানে হচ্ছে আমাদের সময় 8 সেকেন্ড। ওকে, এবার আমরা যে গতিবেগটা বার করবো এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আসবে। এখানে দেখো তাহলে x হচ্ছে, এখানে এই 3টা নিচে পাঠিয়ে দাও, 200/3 ইন্টু এই 8ও নিচে চলে যাবে। এবার আমাদেরকে যেহেতু এক্সটা কিসে আছে, এক্সটা আমাদের কিন্তু মিটার পার সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ড। এবার আমাদের পুরো অঙ্কেটাতে কিন্তু কিমি পার ঘন্টা আছে। কিভাবে করবে দেখো, আমি ধরে ধরে এই কারণেই বলছি যে তোমাদের সবার সুবিধা হয়। 8 এটাকে অ্যাকচুয়ালি 18/5 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের চলে আসে কিমি পার আওয়ারে। কীভাবে আসে সেটাও বলে দেবো। দেখো 1 মিটার পার সেকেন্ড, এটা মানে হচ্ছে 1 মিটার মানে আমরা চাইলে 1/1000 লিখতে পারি, তাহলে ওপরে কিমি হয়ে গেল। আর এবারে দেখো নিচেই যদি আমাদেরকে এই নিচেই যেহেতু আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড অর্থাৎ ঘন্টা তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু 60 × 60। এবার এই পার্টটা অ্যাকচুয়ালি নিচে যেহেতু থাকবে, তাহলে সেটাকে যখন আমরা ঘন্টাতে নিয়ে যাব সেকেন্ডকে, তাহলে 1/60 এই 60টা উপরে চলে যাবে, অর্থাৎ হবে 60 × 60 ডিভাইডেড বাই 1000। তাহলে এখান থেকে ক্যান্সেল হলে দেখো উপরে হচ্ছে 36 আর নিচে হচ্ছে 10, তাহলে 36 মানে হচ্ছে 18/5। তাই তোমরা মনে রাখবে ডাইরেক্ট এটা 18/5 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডটা সরাসরি কিন্তু কিমি পার ঘন্টাতে কনভার্ট হয়ে যায়। এটা এইটুকুই জাস্ট মনে রাখো, যদি মনে রাখতে পারো তাহলে ভালো, যদি ভুলে যাও তাহলে সঙ্গে সঙ্গে এই ক্যালকুলেশন আমি যেভাবে করলাম এটা জাস্ট করে নিও। ওকে, যাই হোক ডিটেলসে বলার উদ্দেশ্য একটাই, জাস্ট শেখার জন্য বলা। তো এখানে তাহলে আমাদের এক্সের যে মানটা বেরিয়েছে সেটা একবার দেখে নেবো। এক্সের মানটা এখান থেকে ক্যান্সেল করলে হচ্ছে 6, এখান থেকে যদি আমরা 5 দিয়ে ক্যান্সেল করি তাহলে হচ্ছে 40, আর এখান থেকে যদি আমরা ক্যান্সেল করি তাহলে হচ্ছে 5×8 = 40, 5×6 = 30, অর্থাৎ এইটা হচ্ছে 30 কিমি পার সেকেন্ড। কিমি পার সেকেন্ড কিন্তু একটা ট্রেনের গতিবেগ। এবার আমাদের যেহেতু বলছে দ্রুতগামী ট্রেনটার গতিবেগ কত, তখন তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু একটি ট্রেন আর একটা ট্রেনের কি দ্বিগুণ ছিল, তাহলে হচ্ছে 60 হচ্ছে আমাদের এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, কি করলাম আবার একবার বলি যাতে সবার সুবিধা হয়। ডিটেলসটা বলার পরে এবার একটু যতটা দ্রুত শর্ট ট্রিক্সে করা যায়। টোটাল দৈর্ঘ্য কত, 200 মিটার, সময় কত 8 সেকেন্ড, তাহলে 8 দিয়ে ভাগ করো, গতিবেগটা কত 3x বা 3 যাই ধরো। এবার এটাকে 3 নিচে নামিয়ে দাও। এবার যেহেতু এটাকে কিসে আসে, এটা আমাদের মিটার পার সেকেন্ডে আসে, এটাকে 18/5 দিয়ে গুণ করে নাও। গুণ করলে দেখো 30 আসবে, কার মান, এক্স এর মান। ঠিক আছে, এক্স এর মান 30 চলে আসবে। তাহলে আমাদের দ্বিতীয়টা বার করতে বলেছে না, 2 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 60। দেখো আগেরটা যদি তুমি ভালোভাবে জানতে পারো, বুঝতে পারো, এই অঙ্ক এইভাবে যেই সেই করতে পারবে। ওই জন্য আগেরটা জানা জরুরি, ওই জন্য ডিটেলসটা বললাম। মানে অনেকে হয়তো ভাবছো যে এরকম ডিটেলসে এত আমাদের তো লাগবে না, না, বিষয়টা হচ্ছে ডিটেলসে জানার দরকার। ঠিক আছে, তাহলে তুমি অঙ্কগুলোকে অনেক দিন মনে রাখতে পারবে। ঠিক আছে, অ্যাটলিস্ট এইটুকু তো মনে রাখতে পারবে যে দুটো ট্রেন যদি এরকম বিপরীত দিকে যায় তাহলে তাদের মধ্যে গতিবেগটা যোগ হয়। দুটি ট্রেন যদি পাশাপাশি যায় তাহলে কি অনেক দেরি হয় তাদের ক্রস করতে, তাহলে তখন বিয়োগ হয়। ঠিক আছে, এই জিনিসগুলো যদি না জানো তখন তোমাকে যতই শর্ট ট্রিক্স শেখানো হোক না কেন তখন কিন্তু চাপে পড়ে যাবে। আমি যদি ডাইরেক্ট বলি যে এটা 18/5 দিয়ে গুণ করবে, আর এই 200 8 আর × 3 একটা করে দেবে, এইভাবে তো শর্ট ট্রিক্স বললে তো অনেক কিছুই বলা যাবে, কিন্তু বেসিকটা ক্লিয়ার করো। ঠিক আছে, এই জিনিসগুলো জানলে, যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তোমরা চাইলে আমার সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারো পেইড ব্যাচে। চলো পরের প্রশ্ন দেখব, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। হ্যাঁ দেখো, একদম নিমেষে অঙ্ক হবে, তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে থাকো। এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা মানে এর আগে যখন করেছিলে দেখবে একদম সহজে করা যাবে। কিভাবে হবে,
এখানে আমি এটাকে জাস্ট কল্পনা করছি এ, জাস্ট একবার ডিটেলসে বলি, তারপরে দেখবে কতটা মজার আছে এই অঙ্কে। এটা বি, তাহলে এটা এ, এটা বি, তাহলে আমাদের আসছে কি এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এবার এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার যদি হয়, এটা একটা সূত্র ছিল 4ab সূত্র, মনে আছে? এই 4ab সূত্রটা দিয়ে কিন্তু অঙ্কটা হয়েছে। তো 4ab দিয়ে যখন সূত্রটা অঙ্ক হয়েছে, এর মান তো 77, তাহলে 4 ইন্টু 77 ইন্টু বির মান 1/77, তাহলে এখান থেকে 77 ক্যান্সেল হলো, তাহলে আনসার হচ্ছে 4। মনে রাখবে এই রিলেটেড যত অঙ্ক আছে সবারই কিন্তু আনসার 4 হয়, সুতরাং অপশান বি কিন্তু রাইট আনসার। ওকে, যদি এখানে প্লাস হতো তখন কি হতো? যদি প্লাস হতো তখন আবার সূত্রটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো, অর্থাৎ এটাকে স্কোয়ার করতে হতো আর এটাকে স্কোয়ার করে যোগ করতে হতো। ঠিক আছে, যখন এরকম থাকবে প্লাস থাকবে তখন কিন্তু আবার অন্য রকমভাবে অঙ্কটা থাকবে। তো এক্ষেত্রে প্লাসটা বলে দিলাম, জাস্ট এই দুটো ফর্মুলা কিন্তু দিয়ে অঙ্কগুলো করতে হয়। এই ধরনের অঙ্ক 4 আর এই ধরনের অঙ্ক কিন্তু এখানে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে করতে হবে। তো এখানে আমরা অপশান বিতে রাইট অ্যান্সার পাবো। পরের প্রশ্নটা চলে যাব। পরের প্রশ্নটা কি বলছে, একটি নিখুঁত ঘনক্ষেত্র তৈরি করতে সর্বনিম্ন সংখ্যা, এই যে সংখ্যা আছে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, বা একে কে দিয়ে গুণ করলে সেটা পূর্ণ ঘন সংখ্যা হবে। এখন এটাকে দুটো শূন্য আছে, তাই তো? এখন খেয়াল রাখতে হবে আমাদের এই 216টা হচ্ছে 6-এর কিউব। 216 কতর কিউব? 6-এর কিউব। আর ইন্টু 100, এই 100টা তো কারোর কিউব হয় না, তাহলে এর সঙ্গে কিছু একটা দিয়ে গুণ করতে হবে তবে কিউব হবে। তাহলে একটা 10 দিয়ে গুণ করো, তাহলে 6 কিউব ইন্টু, এবার দেখো 1000 হয়ে গেছে, তাহলে 1000 মানে 10 কিউব, অর্থাৎ 60 তাকে ঘিরে দিয়ে কিউব। তাহলে এটাকে পূর্ণ ঘন আকারে সাজাতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হচ্ছে। মনে রাখতে হবে এই 216টা কিন্তু 6-এর কিউব, এটা কিন্তু মনে রাখলে তোমার অঙ্কটা শেষ হয়ে যাবে। যদি বলো যে না মনে থাকবে না, মনে নেই, তাহলে কি করবে, 216কে জাস্ট ভাঙিয়ে নাও, দেখবে 36 আসবে, আবার ভাঙিয়ে নাও 6, আবার 6, জাস্ট ভাঙিয়ে দেখবে যে সে হয়ে যাবে। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা রাইট আনসার হিসেবে অপশান বিতে পাবো। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে অপশানটা কমেন্ট করে জানাতে থাকো। এই রিলেটেড অঙ্ক কিন্তু তোমরা কিভাবে সমাধান করবে দেখো, একদম ইজি বলবো, পুরো শর্ট ট্রিক্সের মাধ্যমে। এদের মধ্যে কত গ্যাপ, কত এদের মধ্যে গ্যাপ হচ্ছে 1, তাকে ঘিরে স্কোয়ার করে দাও, যা গ্যাপ হবে তাকে ঘিরে চোখ বন্ধ করে স্কোয়ার করে দাও। এই দুজনের মধ্যে গ্যাপ কত? 1, তাকে ঘিরে দিয়েও স্কোয়ার করে দাও। আর প্রথম আর লাস্টের মধ্যে গ্যাপ কত? 1, 2, তাহলে সেই 2টাকেও কিন্তু ঘিরে দিয়ে স্কোয়ার করে দাও। তাহলে হচ্ছে 1 + 1 + 1 আর 2 স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে যোগ করলে হচ্ছে কত এখানে? আচ্ছা, 3টে, 2টো, তাহলে হচ্ছে 6। এই যে সংখ্যাটা আসবে না, চোখ বন্ধ করে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে 3, এইটাই আনসার। এত বড় অঙ্ক নিমেষে কিন্তু কভার হচ্ছে, জাস্ট বোঝো, মজাটা বোঝো। ওই জন্য বললাম যে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা শর্ট ট্রিক্সের মাধ্যমে আমি অঙ্কগুলো করাই। ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করো। যদি তোমাদের ট্রিক্সগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, এক্ষুনি একটা লাইক করে দিও, সবাই একটা লাইক করো। ওকে, এবং ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই দেখার পরে একটা কমেন্ট করে জানিও। অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন দেখো, যদি একটি ত্রিভুজের বাহুগুলি 3:4:5 অনুপাতে হয় তাহলে বৃহত্তম কোণটি কত? একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের যে বাহুগুলো সেটা তাদের অনুপাত দিয়ে দিয়েছে। মনে করো এই যে বাহুগুলোর অনুপাত দিয়েছে না, মনে মনে এদেরকে বর্গ করো, এদেরকে বর্গ করো, বর্গ করলে কত হচ্ছে 9, এদের বর্গ করলে কত হচ্ছে 16, আর এদের বর্গ করলে কত হচ্ছে 25। এখন এই ছোট দুটো যোগফল যদি তৃতীয়র সঙ্গে সমান হয়, বড়টার সঙ্গে, দেখো সমান হয়েছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে তার একটা বাহু একটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবেই, আর দুটো কোণ কিন্তু 90 ডিগ্রি কম হবে, সুতরাং 90 ডিগ্রি হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে বড়, সুতরাং অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন তোমাদের ওই পৌনঃপুনিকের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কটা, ঠিক আছে? পরের প্রশ্নটা হচ্ছে পৌনঃপুনিকের অঙ্ক। মনে করো এখানে এটা একটু সমাধান করতে হবে। এখানে যে 1 বার বা 1 এর পৌনঃপুনিক আছে, এটাকে জাস্ট নিয়ম হচ্ছে 1 নিচেই হচ্ছে
10 মাইনাস 1 অর্থাৎ 9। ঠিক আছে, যেহেতু এখানে প্রথমে শূন্য আসে বলে আর মাইনাস শূন্য করলাম না, যদিও নিয়মটা হচ্ছে মাইনাস শূন্য করা, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার ইন্টু, এবার হচ্ছে 1 মাইনাস 9 ইন্টু, এখানে কিন্তু আমাদের প্রবলেম আছে, আমি আগের দিনও বলেছিলাম তোমাদের এখানে কিন্তু প্রবলেম আছে, কারণ পয়েন্টের পরেই কিন্তু পৌনঃপুনিক হওয়ার দরকার, সেটা যেহেতু নেই তাহলে আমাকে কি করতে হবে 1.6 মাথায় পৌনঃপুনিক ডিভাইডেড বাই একটা 10 করে নিতে হবে, নিয়ে এইটাকে টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার দিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কত 1/81 হচ্ছে, এরপরে কত আসছে 1 মাইনাস 9 ইন্টু, এবার হবে 16 মাইনাস এই 1টা বিয়োগ হবে আর নিচে হবে 10, টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার। ওকে, তাহলে 1/81 ইন্টু 1 মাইনাস 9 ইন্টু ওপরে হচ্ছে 15, যেহেতু স্কোয়ার যখন আমি করব তখন 15 ইন্টু 15 হবে আর নিচে স্কোয়ার করলে 10 ইন্টু 10 হবে। এবার আমরা এটাকে জাস্ট কাটাকুটি করে নেবো, 5 দিয়ে কাটলে এটা হলো 3, এটা 5 দিয়ে কাটলে 2, এটাও 5 দিয়ে কাটলে 2 আর ওপরে হচ্ছে 3। তাহলে আমাদের অ্যাকচুয়াল কি আসছে 1/81 ইন্টু 1 মাইনাস, দেখো 3 3কে 9, 9 81, তাহলে উপরে হচ্ছে 81 আর নিচে হচ্ছে 4, তাহলে এখান থেকে আমাদের 81 থেকে আবার 4 বিয়োগ হবে, তাহলে উপরে হচ্ছে আমাদের 1/81 থাকলো আর এখানে হচ্ছে 4 মাইনাস 81 ডিভাইডেড বাই 4। আচ্ছা নিচেই তো একটা, এখানে এই জায়গাটা একটা -1 হওয়ার কথা ছিল, ঠিক ঠিক ঠিক, আচ্ছা ভুল হয়েছে গো, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। প্রথমে যে 10 থাকলো সেটা ঠিক আছে, আর পৌনঃপুনিকের জন্য তো একটা 9 আসবে, সেই 9টা লেখা হয়নি, তার মানে এখানে আরও একটা 9 ইন্টু 9 থাকবে, তার মানে এখানে থাকবে 9 ইন্টু 9, সেক্ষেত্রে উপরে এই জায়গাটাই উপরে শুধু বেঁচে থাকবে 9 এবং এই 9 আর এই 9 কেটে যাবে, তাহলে 4 9 36, এখানে নিচে থাকবে 36 আর উপরে থাকবে 36 থেকে 81 বাদ, কোথাও একটা প্রবলেম করে ফেলেছি গো। আচ্ছা আমি নতুন করে আবার করি, প্রথমটা হচ্ছে 1/9 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, তারপরটা হচ্ছে 1 মাইনাস 9 ইন্টু, এখানে আমাদের লিখতে হবে 1.6 মাথায় পৌনঃপুনিক ডিভাইডেড বাই 10, এটাকে স্কোয়ার। হ্যাঁ ওই জায়গাটায় পৌনঃপুনিক তুললে যে 9 এর ব্যাপার আসে সেটা করা হয় না, সেটা 81 লিখে নিলাম, এটা হচ্ছে 81, 1 মাইনাস 9 ইন্টু, এইবার হচ্ছে 16 মাইনাস 1 ডিভাইডেড বাই 10 ইন্টু, ওই পৌনঃপুনিকে উঠে গেলে একটা 9 থাকে, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। 1/81 হলো 1 মাইনাস 9 ইন্টু, ওপরে হচ্ছে আমাদের কত, ওপরে হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 15 হবে আর নিচেই আসবে কত 90 ইন্টু 90 হলো। এবার আমরা এটাকে কাটতে পারি, 6 15 90 6, এটাও যদি আমরা কাটি তাহলে 6 15 90 6, এবার এই 9টা দিয়ে এটা কাটা যাচ্ছে, কাটলে কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 2 6, এখানে 3 পড়ে থাকবে, এটা কাটলে আমাদের 3 2 6, হ্যাঁ এবারে মনে হচ্ছে হয়ে যাবে। তাহলে 1/81 1 মাইনাস 1/4, এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে উপরে হবে কত 4 মাইনাস 1 অর্থাৎ 3 হয়ে যাবে, তাহলে 1/81 ইন্টু ওপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 4, এই 3টা দিয়ে এটা কাটলে হচ্ছে 27, তাহলে ওপরে 1 আর নিচে হচ্ছে আমাদের 4 7 28 মানে অর্থাৎ 108, সুতরাং এক্ষেত্রে রাইট আনসার হিসেবে আমরা অপশান বি পাবো। ওকে চলো পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা দেখো, আগের দিন তোমাদের এই অঙ্কটা এইচডব্লিউ ছিল, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে এই এইচডব্লিউগুলো করে দিতে, সেই এইচডব্লিউগুলো কিন্তু আমরা করে দিচ্ছি। এটা হচ্ছে HW1, অর্থাৎ একদম প্রথম দিনের ক্লাসে কিন্তু এইটা অঙ্কটা ছিল। তোমাদেরকে বলে রাখি এক্স ওয়াই বাস্তব এবং এরকম দিয়ে যদি বলে শূন্য, তাহলে সরাসরি এক্স এখানে যে থাকবে সেইটা শূন্য হবে, এক্স মাইনাস 1 সমান শূন্য, অর্থাৎ এক্স সমান 1, মানে এক্সের মানটা হবে 1, আর ওয়াই মাইনাস 4 অর্থাৎ এটাও 0, তাহলে ওয়াইয়ের মান হবে 4, তাহলে এক্স আর ওয়াইয়ের মান পেলে এখানে জাস্ট বসিয়ে দাও, তাহলে 1k কিউব ইন্টু 4k কিউব, তাহলে 1k কিউব মানে 1 আর 4k কিউব মানে হচ্ছে 64, তাহলে হচ্ছে 64, অর্থাৎ যারা বুঝতে পারোনি প্রথম দিনের যে এইচডব্লিউটা সেটা হচ্ছে আনসার ছিল অপশান সি 64। ওকে চলো পরের প্রশ্নটা দেখবো। এখানে দেখো এটা এর আগের ক্লাসের হচ্ছে গিয়ে এইচডব্লিউ ছিল, এটা হচ্ছে আমাদেরকে সমতুল্য ভগ্নাংশ বার করতে বলছে, কত হবে 2/5-এর, এটা পার্সেন্টেজ করলে 1/100, তাহলে কাটলে কত হচ্ছে 50, তাহলে 50 মানে হচ্ছে 1/,
এখানে গুণ করলে 250, একদম সহজ ছিল, জাস্ট পার্সেন্টেজ থেকে একদমই একটা সহজ প্রবলেম। অপশান সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এটা আগের দিনের কিন্তু হোমওয়ার্ক ছিল। আর আজকের যে HWটা সেটা হচ্ছে এটা। তোমরা প্রত্যেকে এটার আনসার কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই ক্লাসটা কেমন লাগছে তো সেটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, জিকে ক্লাস তোমাদের একটা অন্য টিচার করাচ্ছে। যদি কোথাও কোনো ভুল হয় সেটা কমেন্ট করে লিখবে, স্যার সেটা কিন্তু ঠিক করে দেবে। ঠিক আছে, এবং সেটা পরের ক্লাসে গিয়ে ঠিক করে দেবে। এবং মনে রাখবে, পরের ক্লাসে কিন্তু সেই জিকেগুলো যেগুলো প্রবলেম হয় সেগুলো কিন্তু স্যার পরের ক্লাসে গিয়ে ঠিক করে দিচ্ছে। সুতরাং পুরো ক্লাসটা দেখলেই তোমাদের কিন্তু, মানে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন দেখলে কোনো প্রবলেম হবে না। তোমরা যেটা বলছিলে, অনেকে কমেন্ট করছিলে, তো প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন দেখো। দুটো একটা প্রবলেম হয়তো ভুল হয়েই গেছে, একটা দুটো হয়তো ভুল হচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো কোনো অ্যানিমেশন, এই যেরকম আমরা এই যে অ্যানিমেশনের তীরচিহ্ন দেওয়া হয় না, এরকম এই অ্যানিমেশনটা যদি কোনো গন্ডগোল হয় এইটা, তখন কনফিউশন হয়ে গিয়ে কিন্তু উত্তরটা গন্ডগোল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ওই জন্য তোমরা রেগুলারটা ক্লাসটা করলে কি হবে, যেখানে ভুল হয়েছে সেটা স্যার কিন্তু পরের দিন ক্লাসে এসে সেটা আবার বলে দিচ্ছে প্রথমের দিকে বা শেষের দিকে। ঠিক আছে, ওই জন্য প্রতিদিনের ক্লাসটা করলে তোমরা সেই প্রবলেমটা তোমাদের থাকবে না। ওকে, একটু কোঅপারেট করে নিও। চলো তাহলে আজকে এখানেই, প্রত্যেককে থ্যাংক ইউ।